স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, গতকালের অনুষ্ঠানে আমরা আপনার কাছ থেকে জেনেছি ফরেনসিক মেডিসিন এবং তার ব্যবহার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। আজকে দর্শকদের বোঝার সুবিধার্থে শুরুতে যদি একটু আমাদের বলেন ফরেনসিক মেডিসিন কি এবং এর মূলত ব্যবহারটা কোথায়? ফরেনসিক মেডিসিন শিক্ষা ব্যবস্থায় এমন একটা বিষয় যেটা দিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়ে আমরা কোর্টকে সহযোগিতা করি। শুধু কোর্টকেই নয়, আমরা সমাজে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সমস্যার সমাধানও করে থাকি ফরেনসিক মেডিসিনের জ্ঞান দিয়ে। যেমন ময়নাতদন্ত করে আমরা কোর্টকে প্রতিবেদন দেই। আমরা ধর্ষিতা একজন মহিলার বা শিশু নির্যাতিত হলে সেখানে আমরা আইনানুগ পরীক্ষা করি, সেটা আমরা আইনকে সহযোগিতা করে থাকি। আমরা বয়স নির্ধারণ করি, সেটাও একটা ফরেনসিক মেডিসিনের কাজ। আমরা শারীরিক নির্যাতন, যেটাকে ফিজিক্যাল অ্যাসল্ট, সেখানে আমরা ইনজুরি প্রতিবেদন দিয়ে থাকি, সেটাও কিন্তু ফরেনসিক মেডিসিনের আওতায় আসে। যেমন ময়নাতদন্ততে আমরা মৃত্যুর কারণ, ধরন এবং কখন মৃত্যুটা হয়েছে, সময়কাল, এগুলো আমরা বের করতে পারি। আবার ইনজুরি সার্টিফিকেট, যেটা আমরা প্রতিবেদন দেই, শারীরিক নির্যাতনের প্রতিবেদন, সেখানে আমরা তার ভিতরে যে পয়েন্টগুলো থাকে সেগুলো, যেমন কি অস্ত্র দিয়ে ইনজুরিটা হয়েছে, কি ধরনের ইনজুরি, যেমন সিম্পল কিংবা গ্রিভাস, হার্ট আমরা যেটা বলে থাকি, সেখানে দিই। আমরা কতক্ষণ আগে ইনজুরি হয়েছে তার সাথেও কিন্তু মামলার সাথে একটা সম্পর্ক থাকে। যে এফআইআরে একটা সময় দেওয়া হয়েছে, ডাক্তার পরীক্ষা করে দেখলো যে এই ইনজুরিটা ওই বয়সের সাথে মেলে না ইনজুরির, কাজেই সেই কেসটা মিথ্যা প্রমাণিত হবে। সুতরাং ফরেনসিক রিপোর্টের সঙ্গে সুবিচার অনেকটাই জড়িত। স্যার, এই ক্ষেত্রে যেহেতু আপনি বলছিলেন যে অনেক বিষয় নির্ধারণ বের করার জন্য, উদ্ঘাটনের জন্য এই পরীক্ষা প্রয়োজন, ময়না তদন্ত করেন আপনারা এবং দরকার। বিশেষ করে একটা বিষয় একটু জানতে চাইব যে ধর্ষণের ক্ষেত্রে এই মামলায় অনেক সময় আমরা দেখি, সংবাদ মাধ্যমে জানতে পাই, মামলার বিবরণে জানতে পাই যে আলামত পাওয়া যায় না। এই ক্ষেত্রে কি একটু বলবেন কি যে একজন নারী যদি এই রকম ঘটনার শিকার হন, সেই ক্ষেত্রে তার যথাযথ রিপোর্ট পাওয়ার জন্য তার কি কি সতর্কতা অবলম্বন করা দরকার এই পরীক্ষা পর্যন্ত? এই পরীক্ষা পর্যন্ত ঘটনা হওয়ার সাথে সাথে এই বিষয়ে নজর রাখতে হবে যে সে এটা পরিষ্কার করে ফেলছে কিনা, পানি দিয়ে ধুয়ে ফেলছে কিনা। ধোয়ার আগে পরীক্ষা হলে অবশ্যই আলামত পাওয়া যাবে। তারপরে আপনার একটা সময় বেশি অতিবাহিত হয়ে এই ধর্ষিতাকে আমাদের কাছে আনা হয়। বেশি আলামত নষ্ট হয়ে যায়। কত সময়ের মধ্যে আনলে ভালো? সাথে সাথে আনওয়াশড অবস্থায় আনলে সবচেয়ে ভালো। আর 5 দিন, 7 দিন, 10 দিনের এক্সটেন্ড করে গেলেই সেখানে আলামত পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং যত তাড়াতাড়ি আনবেন তত সম্ভব তত ভালো। এই ফরেনসিকে আমাদের ধর্মীয় মূল্যবোধ, নানান বিষয়ের কারণে অনেক সময় এরকম আসে যে নারীদের ফরেনসিক এইসব বিষয়ে টেস্ট নারীদেরই করা উচিত। এই বিষয়ে আপনার মত? অবশ্যই। এ নিয়ে 2013 সালে মাননীয় উচ্চ আদালতে একটা রিট পিটিশনও রিট ফাইল করেছিলেন ব্লাস্ট থেকে। আমরা জানি ব্লাস্ট কি। এখান থেকে রিট করার পরে ওনার একটা রুলিং দিয়েছিল। সেই রুলিংয়ের আলোকে আমি সদস্য সচিব ছিলাম, একটা নির্দেশনাও তৈরি করে দিয়েছি আমরা। এখন ওইভাবেই হচ্ছে। এখন বিভিন্ন জায়গায় নারীরাই পরীক্ষা করছে, বেশিরভাগ জায়গায়। তবে এই পরীক্ষাগুলো সাধারণত কিন্তু আমাদের দেশে এই সদর হাসপাতালের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু ডাক্তাররা করেন, এই সিভিল সার্জনের তত্ত্বাবধানে। কিন্তু যেখানে মেডিকেল কলেজ আছে, সরকারি মেডিকেল কলেজ, সেখানে ফরেনসিক মেডিসিনের বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তাররা এগুলো করে থাকে। কিন্তু এই পরীক্ষক যে ডাক্তাররা আছে যারা এই পরীক্ষার সাথে যুক্ত, তাদের সংখ্যা অপ্রতুল। ফলে এটা ট্রেনিং দরকার, স্কিল ম্যান পাওয়ার দরকার। আমরা আশা করছি সেটা বাড়বে। স্যার, একটা বিষয় একটু জানতে চাইবো যে এখন আমরা এই যে ফরেনসিক টেস্টের সঙ্গে জড়িত কতগুলো টার্ম শুনতে পাই, ভিসেরা রিপোর্ট, এবং সেটা একটা সময়ের কথাও শুনতে পাই যে এখনো পাওয়া যায়নি। সেটি কেন হয়? ভিসেরা রিপোর্ট কি করে থাকেন এবং কেন
সময় লাগে, আর একটা হচ্ছে ডিএনএ টেস্ট, ডিএনএ ল্যাব, এই বিষয়ে যদি একটু বলেন। আসলে আমরা অতীতে দেখেছি, আমি দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত ছিলাম। আমরা দুই দশক আগেও দেখেছি, তখন ভিসেরার রিপোর্ট আসতে অনেক দিন সময় লেগে যেত। সারা বাংলাদেশ থেকে আমাদের মহাখালীতে রাসায়নিক পরীক্ষকের একটাই ল্যাবরেটরি ছিল, সেখানে সমস্ত দেশ থেকে আসতো। এখন ডিভিশনগুলোতে ল্যাব স্থাপিত হয়েছে এবং এখানকার চাপ কমে যাওয়ার পরে এখন অতটা দেরি হয় না, হ্যাঁ, তাড়াতাড়ি আসে। আমরা মৃত ব্যক্তির ভিসেরা সন্দেহ যেখানেই হয়, মানে ভিসেরা মানে কি, এতে কি কি ভিসেরা অঙ্গ মানে আনে? হলো আমরা লিভার রাখি নট লেস দ্যান 500 গ্রাম, আর লংজিটিউডাল হাফ অফ ইচ কিডনি, দুইটা কিডনির অর্ধেক আমরা পাঠাই, আর স্টমাক এবং ইটস কন্টেন্টস, এটা একটা পাত্রে, লিভার এবং কিডনি আর একটা পাত্রে, এবং একটা যে প্রিজারভেটিভ, যে রাসায়নিক এই যে সলভেন্ট আমরা ব্যবহার করি সোডিয়াম ক্লোরাইড, সেটা আর একটা পাত্রে দিয়ে দেই, কারণ ওটা কন্ট্রোল হিসেবে দেই, ওটার ভিতরেও বিষ থাকতে পারে। এর পরীক্ষা করে কি কি তথ্য উপাত্ত আপনারা নিতে চান বা পান? কোন ধরনের বিষ আছে, প্রয়োগ হয়েছে কিনা, এবং বিষ প্রয়োগ হয়ে থাকলে কি ধরনের বিষ আছে, এই বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, সেটার উপরে ফাইনাল ওপিনিয়ন দেওয়ার জন্য এটা পাঠানো হয়। এটা দরকার। ডিএনএ ল্যাবের কথা আমরা শুনছি এবং বাংলাদেশেও হয়েছে। আগে অনেক সময় জানতাম ভিসেরা বা এটা করার জন্য বিদেশে পাঠানো হতো, অনেক সময় লাগতো, এখনো করা হয় ক্ষেত্র বিশেষে। এই বিষয়টা কি, এবং এটা এই ডিএনএ এই ময়নাতদন্ত বা এইসব ক্ষেত্রে কি সহযোগিতা দেয়? ডিএনএ ময়নাতদন্তের বেলায় শুধু মৃত ব্যক্তির বেলায় আনআইডেন্টিফাইড ডেড বডি যেগুলো থাকে, অশনাক্তকৃত, সেটা শনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পল রাখা হয়। আর অন্য বিষয় যেগুলো, যে ডিসপিউট, প্যাটার্নিটি ডিসপিউট, ম্যাটার্নিটি ডিসপিউট, বাবা মা শনাক্ত করার জন্য, এর জন্য ডিএনএ ব্যবহার করা হয়। ডিএনএর যে বিষয়গুলো সেটা চলে আসে। বয়স নির্ধারণে ফরেনসিক মেডিসিনের ভূমিকা কতখানি? বয়স নির্ধারণে আমরা, এটা খুব একটা জটিল বিষয় নয়। যেমন আমরা দাঁত দেখি, তার শারীরিক যে পরীক্ষাগুলো আছে, ইনক্লুডিং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা দেখি, এবং রেডিওলজির হেল্প নেই আমরা ফর বনি ওসিফিকেশন, বনি এইজ ডিটারমিন করে দেয়, এবং রাফলি এই তিনটা টালি করে দাঁত, শারীরিক গঠন, শারীরিক ডেভেলপমেন্ট এবং রেডিওলজি, এই তিনটা সমন্বয় করে আমরা একটা রাফলি রিপোর্ট দিয়ে থাকি। বয়সের ধারণা পাওয়া যায়, সেটা খুব বেশি হেরফের হয় না, খুব বেশি এদিক ওদিক। অনেক সময় আমরা দেখি বিভিন্ন মামলায় একজন নিহত ব্যক্তিকে কবর দেয়া হয়, সেই ক্ষেত্রে অনেক সময় কয়েক মাস পরে, এমনকি বছর পরেও আমরা সেই লাশ আবার তোলার সংবাদ দেখি যে আবারও ফরেনসিক রিপোর্ট করা হবে। সেক্ষেত্রে এতদিন চলে গেলে, ধরেন 1 বছর বা তারও বেশি সময় গেল, সেক্ষেত্রে আপনারা ওই লাশের কোন অবশিষ্ট অংশ থেকে কি নিয়ে পরীক্ষা করেন এবং কি ইনফরমেশন পান? আসলে এটা ওইভাবে আমরা একটা, মানে নীতিগতভাবে আমরা যে কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ বের করতে পারবোই এইসব লাশে, এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ হলো, আমরা তখন খুঁজি যে কোনো আলামত পাওয়া যায় কিনা, কোনো ধরনের সন্দেহের অবকাশ আছে কিনা। যেমন হাড্ডি ভাঙা থাকলে সেই বোন ফ্র্যাকচার, সেটা আমরা পাবোই, এবং সেই ফ্র্যাকচারটা মৃত্যু পূর্ব ফ্র্যাকচার কিনা সেই ধারণা আমাদের থাকতে হবে, সেটা পরীক্ষা করে দেখতে হবে, এরকম বিষয়। আর যেমন কিছু কিছু পয়জনিং আছে, বিষ প্রয়োগ, যেমন মেটালিক পয়জন, বহু কাল পরেও আপনারা আইডেন্টিফাই করতে পারবো যে হাড়ের মধ্যে থেকে যায়, কিংবা ওই কবরস্থানের মাটি নিয়ে পরীক্ষা করলে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে বলতে পারবো যে এই বডিতে বিষক্রিয়া ছিল, যার থেকে সয়েলে কন্টামিনেটেড হয়ে চলে গেছে। এত কিছুর পরেও এটি একটি স্পর্শকাতর বিষয়, এবং অনেক সময় দেখতে পাই যে সঠিক রিপোর্ট আসেনি সেই অভিযোগ, এবং একই ব্যক্তির বেলায় এক এক জায়গায় এক এক রিপোর্টও আসে। তা আমরা আশা করছি এই ব্যবস্থার আরও উন্নতি ঘটবে এবং এ থেকে আমাদের উত্তরণ ঘটবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফরেনসিক মেডিসিনের ব্যবহার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে।